ইন্টারনেট ছিল না পুরো দেশের মানুষের হাতে, কিন্তু একই সময়ে ক্ষমতার কেন্দ্র থেকেই চলছিল আলাদা হাই স্পিড যোগাযোগ। যদিও শেষ মুহূর্ত পর্যন্তই গোপন স্যাটেলাইট ফোনে চলছিল বিদেশের সঙ্গে যোগাযোগ, তারপর একের পর এক নম্বরের পেছনে পাওয়া যায় ভুয়া পরিচয়, আর সবকিছু মুছে ফেলতে তৈরি করা হয়েছিল আলাদা ডিজিটাল সার্ভার। আসলে জুলাই অভ্যুত্থানের শেষ কয়েকদিনে পর্দার আড়ালে কি ঘটেছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে আসা নতুন তথ্য এখন সেই প্রশ্নকেই আরো গভীর করে তুলছে। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই অভিযোগগুলো। কি বলছে ডিজিটাল ফরেনসিক টিম? কিভাবে পরিচালিত হয়েছিল কথিত গোপন টেলিকম নেটওয়ার্ক? কেন একের পর এক নম্বরের সঙ্গে মিলছে না জাতীয় পরিচয়পত্রের তথ্য? আর কিভাবে ঘটেছিল শেষ মুহূর্তের পলায়ন পর্ব? দর্শক, শুরুতেই বলে রাখি, এই প্রতিবেদনের তথ্যগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংশ্লিষ্ট পক্ষের উপস্থিত দাবি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে বিচারিক প্রক্রিয়া এখনো চলমান। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে উত্তপ্ত সময়ে দেশজুড়ে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা দেয়। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেননি, অনেক সংবাদ আদান প্রদানও ব্যাহত হয়। কিন্তু তদন্তকারী প্রযুক্তি দলের দাবি, ঠিক সেই সময়ে গণভবনের সম্পূর্ণ ভিন্ন একটি যোগাযোগ ব্যবস্থা সচল ছিল। তদন্তে যুক্ত ফরেনসিক টিমের ভাষ্য অনুযায়ী গণভবনের ছাদে বিশেষ ধরনের টাওয়ার ডাম্প বা স্যাটেলাইট ভিত্তিক ব্যাকআপ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাদের দাবি, বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিকল্প কনফিগারেশন ব্যবহার করে সেখানে উচ্চ গতির ইন্টারনেট চালু রাখা হয়েছিল। অর্থাৎ দেশের বড় অংশ যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও ক্ষমতার কেন্দ্র থেকে ডিজিটাল যোগাযোগ বন্ধ হয়নি বলেই তদন্তকারীর দাবি। এরপর আসে আরো বিস্ময়কর একটি তথ্য। তদন্তকারী দলের দাবি, ৩ আগস্ট এক দফা কর্মসূচি ঘোষণার পর শেখ হাসিনার ব্যবহৃত ফোন থেকে অন্তত ৭০টি নম্বরে যোগাযোগ করা হয়। সেই নম্বরগুলোর বিশ্লেষণে দেখা যায় অন্তত ১১টি নম্বরের সঙ্গে যুক্ত জাতীয় পরিচয়পত্র, নাম ও ছবির তথ্য বাস্তব ব্যক্তিদের সঙ্গে মেলে না। তদন্তকারীদের ভাষায় এগুলো সন্দেহজনক বা ভুয়া নিবন্ধনের মাধ্যমে সক্রিয় করা সিম হতে পারে। তাদের আরো দাবি, এই ১১টির মধ্যে ৬টি নম্বর এখনো সক্রিয় রয়েছে এবং বাকি ৫টি ঘটনার পর থেকে নিষ্ক্রিয় হয়ে যায়। তদন্তে আরো বলা হয়েছে, ৪ আগস্ট নিজের ব্যবহৃত নিয়মিত ফোন নম্বরের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ার পর যোগাযোগের মাধ্যম পরিবর্তন করা হয়। এরপর গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর এবং একটি বিশেষ স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয় বলে ফরেনসিক টিমের দাবি। সেই স্যাটেলাইট ফোন থেকেই ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে তদন্ত সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। তাদের দাবি, এই আলাপের মূল উদ্দেশ্য ছিল খুব অল্প সময়ের জন্য ভারতে প্রবেশের অনুমতি চাওয়া। এই অভিযোগের পরই শুরু হয় আরেকটি আলোচিত অধ্যায়। তদন্তে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর দ্রুত পলায়নের প্রস্তুতি নেওয়া হয়। শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-17 হেলিকপ্টারে করে কুর্মিটোলা এয়ার মুভমেন্ট সেন্টারে পৌঁছান। সেখানে ভিআইপি লাউঞ্জে প্রায় ২০ মিনিট অবস্থানের সময় দুটি গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয় বলে তদন্তকারীদের দাবি। ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে, প্রথম কলটি বিদেশে অবস্থানকারী মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে নিবন্ধিত একটি নম্বরে করা হয়েছিল। তবে তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী নম্বরটি তখন দেশের ভেতর থেকেই সচল ছিল। দ্বিতীয় ফোন কলটি উড্ডয়নের মাত্র কয়েক মিনিট আগে। ঠিক কার সঙ্গে সেই আলাপ করা হয়েছিল সে বিষয়ে তদন্ত এখনো পুরোপুরি শেষ হয়নি। শুধু তাই নয়, তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ১ আগস্ট থেকেই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের গোপনে দেশ ছাড়ার বার্তা পাঠানো শুরু হয়েছিল। একাধিক SMS উদ্ধার করা হলেও সবগুলোর ফরেনসিক পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি। ফলে তদন্তকারীরা আরো তথ্য পাওয়ার আশা করছেন। পুরো ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উঠে এসেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নাম। তদন্তকারীদের অভিযোগ, শেখ হাসিনার যোগাযোগ সংক্রান্ত বিপুল ডিজিটাল তথ্য মুছে ফেলতে তিনি ভূমিকা রাখেন। তার জলশিরের বাসায় বিশেষ সার্ভার অবকাঠামো স্থাপন করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তদন্তে বলা হয়েছে, ওই বাসায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, যা একটি বড় ধরনের ডিজিটাল স্টোরেজ বা সার্ভার পরিচালনার ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হয়। তদন্তকারী দলের মতে, সেখানে একটি স্বতন্ত্র ডিজিটাল আর্কাইভ বা তথ্য সংরক্ষণ ব্যবস্থা পরিচালিত হতো। যদিও সেই সার্ভারে কি ধরনের তথ্য ছিল এবং কতটা উদ্ধার করা সম্ভব হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে তদন্তের বর্তমান চিত্র বলছে, বিষয়টি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত বা প্রশাসনিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অভিযোগ অনুযায়ী এর সঙ্গে যুক্ত ছিল বিকল্প ইন্টারনেট অবকাঠামো, স্যাটেলাইট যোগাযোগ, সন্দেহজনক সিম নিবন্ধন,
গোপন যোগাযোগ নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার একটি সমন্বিত কাঠামো। তবে এইসব অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে আদালতের বিচারিক প্রক্রিয়া এবং উপস্থাপিত প্রমাণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ফরেনসিক বিশ্লেষণের বাকি অংশে আর কি কি তথ্য সামনে আসবে? উদ্ধার হওয়া এসএমএস গুলোতে কি রয়েছে? সন্দেহভাজন নম্বরগুলোর প্রকৃত ব্যবহারকারী কারা? কথিত স্যাটেলাইট ফোনের সম্পূর্ণ কল রেকর্ড কি উদ্ধার করা সম্ভব হবে? আর অভিযোগ অনুযায়ী গোপন সার্ভারে সংরক্ষিত তথ্যের কতটুকু তদন্তকারীরা পুনরুদ্ধার করতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আগামী দিনের বিচারিক প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হলে আমরা অবশ্যই তা আপনাদের সাথে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।